ওকে, সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আশা করি সবাই তোমরা ভালো আছো। এখন আমরা আইসিটি চ্যাপ্টার 4 পড়তেছিলাম। তার মধ্যে গতকাল পর্যন্ত, মানে আগের ক্লাস পর্যন্ত আমরা এই মাইক্রোসফট ওয়ার্ড, দ্যাট ইজ ওয়ার্ড প্রসেসরের বিষয়গুলো নিয়ে কথা বলেছি। আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো, যে খুব ইন্টারেস্টিং একটা টপিক। সেটা হলো মাই অ্যাকাউন্টস অথবা স্প্রেডশিট নামে পরিচিত, যেটা আমরা পরিচয় করিয়ে দেই। ওকে, তো স্প্রেডশিট বলতে আমরা এখানে মাইক্রোসফট এক্সেল নিয়ে কথা বলবো। তার আগে আমাদের একটা বিষয় সম্পর্কে অবগত হতে হবে, সেটা হলো যে এক্সেল সফটওয়্যারটা আমরা কেন ব্যবহার করব, বা স্প্রেডশিট প্রোগ্রামটা আমরা কখন ব্যবহার করি। আমাদের হাতে ক্যালকুলেটর আছে, আমাদের হাতে মোবাইল আছে, আমরা চাইলে তো এটা দিয়ে সবকিছু করতে পারি। মোবাইল দিয়ে, মানে লাইক প্লাস, মাইনাস, আসসালামু আলাইকুম স্যার। অ্যাডিশন, তারপরে মাল্টিপ্লিকেশন, পার্সেন্টেজ ক্যালকুলেট, এটা আমরা সায়েন্টিফিক ক্যালকুলেটর বা আমাদের যে ক্যালকুলেটর গুলো আছে সেগুলো করতে পারি। তাহলে আমরা স্প্রেডশিট প্রোগ্রামটা কেন শিখবো? এখানে একটা ব্যাপার, আহ শুধু আমি একটা কথাই বলি, যে স্প্রেডশিট প্রোগ্রাম দিয়ে আমরা একটা অনেক ভলুমিনাস ডাটা বা হিউজ ডাটা সেট নিয়ে মানে একসাথে কাজ করতে পারি। সেটা আমি আজকে প্র্যাকটিক্যালি দেখাবো। তবে তার আগে আমরা একটু টেক্সট অনুযায়ী আমরা দেখি যে স্পেশালিটিস অফ স্প্রেডশিট অ্যানালাইসিস, স্প্রেডশিট অ্যানালাইসিসের বিশেষত্ব কি। ফার্স্ট অফ অল, ইট ইজ পসিবল টু ওয়ার্ক উইথ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড লেটার বেসড ডাটা। তাহলে আমরা এখানে দুটো ওয়ার্ড পেলাম, একটা স্ট্যাটিস্টিক্স নিয়ে আমরা কাজ করতে পারি এবং লেটার বেসড ডাটা নিয়েও আমরা কাজ করতে পারি। দেন ইট ইজ অ্যাডভান্টেজিয়াস ফর এনি কাইন্ড অফ অ্যাকাউন্টস। আমরা যে কোনো ধরনের হিসাব নিকাশ আমরা এই স্প্রেডশিট প্রোগ্রামের মাধ্যমে আমরা করতে পারি, আমরা স্টোর করে রাখতে পারি, পরবর্তীতে প্রয়োজন মতো ব্যবহার করতে পারি। আমরা ক্লাসিফিকেশন ইজ ইজিয়ার ফর দ্য রোজ অ্যান্ড কলাম। আমরা আগের ক্লাসে শিখেছিলাম কোনটাকে আমরা রো বলি, কোনটাকে কলাম বলি। সেটাকে আমরা আবার আজকে একটু রিপিট করব। দেন ইট ইজ পসিবল টু ওয়ার্ক উইথ ভলুমিনাস ডাটা বাই ইউজিং ফর্মুলা। আমরা একটা ফর্মুলার সাহায্যে আমরা অনেক ডাটা নিয়ে কাজ করতে পারি। সে ফর এক্সাম্পল, আমার এই একটা ইন্ডাস্ট্রিতে লাইক 1000 জন কর্মকর্তা কর্মচারী আছে। তো আমি কি সবার বেতনকে ইন্ডিভিজুয়ালি কাউন্ট করব? না, আমি একটা গ্রুপ করে, ঠিক আছে, স্প্রেডশিট একটা সফটওয়্যার মানে অ্যানালাইসিসের মাধ্যমে আমরা 1000 জনের বেতন আমরা বসে বসে, মানে খুব অল্প সময়ের ভিতরে আমরা করে ফেলতে পারি, যদি আমরা স্প্রেডশিট প্রোগ্রামটা জানি। আর না জানলে ম্যানুয়ালি প্রত্যেকটা ক্যালকুলেটর ধরে ধরে 1000 জনের বেতন আমাদের কালেক্ট করতে হবে। আচ্ছা, এবার যে এটা হলো মূলত এক্সেল শিটের পরিচিতি। এটা আমরা জানি কিভাবে এক্সেল শিট তৈরি ওপেন করতে হয়, সেটা আমরা ক্লাস 8-এ আমরা দেখেছিলাম, যদি আমার যতটুকু মনে পড়ে। সেখানে প্লাস মাইনাস করা আমরা শিখেছিলাম। তো এখানে আমি একটা জিনিস খালি একটু মানে আলোচনায় রাখতে চাচ্ছি, যে এখানে আমাদের দুই ধরনের আইডেন্টিটি আছে। একটা সেলের আইডেন্টিটি, আমি তার আগে একটু দেখি কার মনে আছে। আমি এখানে একটা ক্লিক করলাম, এইটার সেল অ্যাড্রেস কি হবে, কে বলতে পারবে? স্যার E6। E6 কিভাবে হলো? এখানে কলাম কোনটা, রো কোনটা, আমাকে বুঝাই দাও। স্যার রো হচ্ছে ই আর কলাম 6। মানে স্যার উল্টা বলছে, স্যার 6 হচ্ছে রো আর কলাম ই। তাহলে আমাদের কোনটা আগে বলতে হয়? স্যার আগে ই বলতে হয়। হ্যাঁ, কোনটা আগে বলবো? কলাম কলাম। কলাম। তার মানে এটার আইডেন্টিটি হলো E6। দ্যাট মিনস আমরা সবাই একটু খেয়াল করি, আমাদের কলামের পরিচয়টা আগে আসবে। অর্থাৎ এখানে A B C D E F, এগুলাকে আমরা বলবো কলাম, আর এগুলো বলবো রো।
এগুলো আমরা বলি রো, এগুলা রো। তাহলে আমরা যেখানে টাচ করব তার একটা স্পেসিফিক সেল অ্যাড্রেস থাকবে, এটা আমাদের মনে রাখতে হবে। যেমন আমি যদি এখানে ক্লিক করি তাহলে এটা ইন্ডিকেট করতেছে H6। এরকম ভাবে প্রত্যেকটা জায়গায় আমার একটা সেল অ্যাড্রেস আছে। দ্যাট মিনস সেল অ্যাড্রেস বলতে আমরা বোঝাচ্ছি রো এবং সরি কলামটা আগে আসবে, কলাম এবং রো এর ইন্টারসেকশনটাই হলো আমার সেল অ্যাড্রেস। এইটা একটু গেল, এটা আমরা কিভাবে ওপেন করি সেটা জানলাম। এখন আমরা সরাসরি ডিফারেন্ট ইউজ অফ স্প্রেডশিট। ও, এখানে আর দুটো পয়েন্ট আছে বিশেষত্বের মধ্যে, আমরা একটু খেয়াল করি। অ্যানালাইসিস অফ ডাটা ক্যান ইজিলি বি ডান বাই ইউজিং ডিফারেন্ট ফাংশন methodically. Then data can be presented with graphs, chart, etc. এখান থেকে আমরা একটা গ্রাফ বানাতে পারি, এখান থেকে একটা চার্ট বানাতে পারি, সেটা আমি দেখাই দিব, যদিও বইতে নাই, বাট আমি দেখাই দিব। দেন আমরা দেখি আমরা কি কি কাজে ইউজ করি। এটা একদম শর্ট কোশ্চেনের জন্য আমরা বলতে পারি আউট কোশ্চেন এবার আসবে পরীক্ষায়, যে when do you use স্প্রেডশিট প্রোগ্রাম, আমরা কোথায় কোথায় স্প্রেডশিট প্রোগ্রাম ব্যবহার করব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি স্প্রেডশিট ইজ অ্যান ইন্টারেক্টিভ কম্পিউটার অ্যাপ্লিকেশন সফটওয়্যার ইউজড ফর অর্গানাইজেশন, অ্যানালাইসিস অ্যান্ড স্টোরেজ অফ ডাটা ইন টেবুলার ফর্মস। মানে টেবুলার মানে টেবিল ফর্ম, এটা আমরা এটাকে প্রেজেন্ট করি। সো আমরা এখন দেখব ডিফারেন্ট ইউজেস অফ স্প্রেডশিট আর গিভেন বিলো। ফার্স্ট অফ অল, অ্যানালাইজিং এক্সাম রেজাল্ট ইন দ্য এডুকেশন সেক্টর। অর্থাৎ এই যে তোমরা যে পরীক্ষা দাও এসএসসি, তারপর আমাদের স্কুলে যে পরীক্ষাগুলো দাও, এই পরীক্ষার রেজাল্ট গুলো করা হয় স্প্রেডশিট এর মাধ্যমে। দেন স্যার এই শীটটা দেওয়া হয়েছিল স্যার। এটা তো বই থেকে বলাচ্ছি আমি। ও আচ্ছা স্যার, আমি মাত্র জয়েন করলাম। আচ্ছা ঠিক আছে, এটা বই থেকে। তারপরে আমরা কি দেখতে পাচ্ছি, অ্যানালাইজিং এক্সাম রেজাল্ট ইন দ্য এডুকেশন সেক্টর, মেইনটেইনিং ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্টস। অর্থাৎ আমরা যদি বাসা বাড়িতে আমি ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচারের হিসাব করতে চাই, তাহলে আমি একটা এক্সেল শিটের মাধ্যমে করতে পারি। এবং বড় বড় কর্পোরেট প্রতিষ্ঠানেও ওরা ইনকাম এক্সপেন্ডিচারের ট্র্যাক রেকর্ডটা স্প্রেডশিট প্রোগ্রামের মাধ্যমে করে ফেলে। দেন প্রিপেয়ারিং বাজেট, আমরা এই যে বাজেট দেখি কোনো একটা প্রতিষ্ঠানের বাজেট বা দেশের বাজেট, ওরা এক্সেল শিট দিয়ে করে, বা কোনো একটা প্রকল্পের বা কোনো একটা প্রজেক্ট, ঠিক আছে, প্রজেক্টের বাজেটটাও ওরা এইভাবে ইন্ডিকেট করে। তারপরে মেনটেনিং রেকর্ডস অফ এমপ্লয়িজ স্যালারি, যে কথাটা আমি একটু আগে বলছিলাম, যে এমপ্লয়ির স্যালারি রেকর্ডটা ওরা এইভাবে মেনটেন করে। মেকিং রিজার্ভেশনস ফর সার্ভিস সাচ অ্যাজ এয়ারলাইন্স, এই যে আমরা যে এয়ারলাইন্সে টিকিট কাটি, ওরাও কিন্তু এক্সেল সফটওয়্যারের মাধ্যমে সবকিছু ক্যালকুলেট করে, ডেটটা এখানে মেজার করে, তারপরে টিকিট কয়টা কাউন্ট করা হলো, কত টাকা আসলো, কত টাকা ব্যাট, ট্যাক্স, এগুলো কিন্তু সবকিছু আমার কিসের মাধ্যমে ক্যালকুলেট করা হয়, এক্সেলের মাধ্যমে। তারপরে ক্যালকুলেটিং অ্যান্ড অ্যানালাইজিং ইনকাম ট্যাক্স, এটা আমরা আজকেই ক্যালকুলেট করব, ইনকাম ট্যাক্স কিভাবে ক্যালকুলেট করতে হয়। কাউন্টিং ভোট ইন ইলেকশন, ইলেকশনে যে আমরা ভোট দেই, ভোটের ক্ষেত্রেও খুব ইজিলি স্প্রেডশিট দিয়ে আমরা ভোট গণনা করতে পারি। মানে ভোট গণনার পর রেজাল্ট ক্যালকুলেট করতে আমাদের স্প্রেডশিট প্রোগ্রামটা লাগে। আর অ্যানালাইজিং অ্যান্ড ইভালুয়েটিং পারফরমেন্স অফ প্লেয়ার্স, এই যে আমরা ক্রিকেটে যে রান রেট স্ট্যাটিস্টিক্স দেখি আমরা, ঠিক আছে, এগুলো কিন্তু এক্সেল বেসড প্ল্যাটফর্মে করা হয়, স্প্রেডশিট প্ল্যাটফর্মে কিন্তু এগুলো করা হয়। তার অ্যাভারেজ কত, সে কত সালে কত রান দিয়েছিল কি না দিয়েছিল, সমস্ত কিছু ট্র্যাক রেকর্ড কিন্তু আমরা পাই, কত বলে কত রান লাগবে, এগুলো সমস্ত কিছু হিসাব কিন্তু আমরা এক্সেল সফটওয়্যারের মাধ্যমে করতে পারি। তার মানে এক্সেল সফটওয়্যারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ডে টু ডে লাইফে অনেক কাজে আমরা স্প্রেডশিট প্রোগ্রামটা ইউজ করি। ওকে, তো আমরা এখন একদম সরাসরি প্র্যাকটিক্যালে যাব, টেকনিক্স অফ ইউজিং স্প্রেডশিট প্রোগ্রাম। স্যার ওই উপরের প্রথম প্যারাটাই কি স্যার ডেফিনেশনটা ছিল? কই, স্যার এই যে প্রথম প্যারাটাই। হ্যাঁ দেওয়া যায়, এটাই দেওয়া যায়। ওকে হোয়াট ইজ স্প্রেডশিট, তাহলে আমরা এই লাইনটাই দিতে পারি, যেহেতু বইতে আছে ডাইরেক্টলি, যে স্প্রেডশিট ইজ অ্যান ইন্টারেক্টিভ কম্পিউটার অ্যাপ্লিকেশন সফটওয়্যার ইউজড ফর অর্গানাইজেশন, অ্যানালাইসিস অ্যান্ড স্টোরেজ অফ ডাটা ইন
tabular forms. More than enough. এটা দিলে enough একটা ডেফিনিশন, খুব চমৎকার একটা ডেফিনিশন হয়েছে এটা। যে আমি আবার বলছি, spreadsheet is an interactive computer application software used for organization, analysis, and storage of data in tabular forms. ওকে, এইবার আমরা যাই যে টেকনিক্স অফ ইউজিং স্প্রেডশিট। আমরা এখানে মাল্টিপল করব, মানে আমরা আগের ক্লাসে আমরা প্লাস মাইনাস করেছি, এবার আমাদের মাল্টিপ্লিকেশনটা দরকার। ওকে, তো মাল্টিপ্লিকেশন বইতে যেভাবে আছে আমি সেভাবেই করব। বইতে দেওয়া আছে মান্থলি, আমি একটু খেয়াল করি, আমি জাস্ট এটা আগে লিখেছি মান্থলি শপিং এক্সপেন্ডিচার, প্রোডাক্ট নেম রাইস, প্রাইস হলো লাইক 44, কোয়ান্টিটি মানে 40 কেজি, এটাই বলা ছিল। হ্যাঁ আচ্ছা, এটা আমি একটু লিখে দিই এখানে, টাকা কত টাকা করে, আর কোয়ান্টিটি হলো কেজি। কেজি মানে হলো আমাকে বলা হচ্ছে যে আমি চাল কিনতে গেলাম, আমি চালের প্রতি কেজির দাম 40 টাকা হলে 40 কেজির দাম কত। তো এটার মধ্যে ক্যালকুলেটরে করতে পারি ইজিলি, ক্যালকুলেটরে এটা আমরা ইজিলি করতে পারি 44 মাল্টিপল 40, তাহলে কিন্তু অ্যান্সার চলে আসবে। কিন্তু আমরা যখন এক্সেলে করতে যাব, আমি একটু এটাকে মুছে দেই, বের করব কিভাবে। তাহলে আমরা এক্সপেন্ডিচার মানে এখানে যেহেতু বের করব, তো এখানে গিয়ে আমরা এখানে প্রথমে আমার এক্সেলে যে কাজটা করতে হবে, এখানে ফর্মুলা বার, এটাকে আমরা বলতেছি ফর্মুলা বার। এখানে ফর্মুলা লিখতে হবে, লাইক ইকুয়াল টু, কি করব, এখানে ক্লিক করব, মানে B3, 44 হলো B3। আমি চাইলে এটা এখানে ক্লিক করে বসাইতে পারি, সরি, এটা আমি চাইলে সমান সমান B3 মাল্টিপলের জন্য স্টার ক্লিক করব, মানে কিবোর্ডে স্টার 8, শিফট 8 ক্লিক করলে স্টার সাইনটা আসবে, মানে ক্রস। এখানে এক্স বলতে মাল্টিপ্লিকেশন সাইন এক্স নাই, এক্স বলতে স্টার সাইন এটা, আর এখানে সি ক্লিক করলাম, এখন এন্টার চাপলেই আমার অ্যান্সারটা চলে আসবে। অর্থাৎ আমি কি করলাম, আমি আবার বলছি, আবার দেখাবেন স্যার, বুঝিনি। অবশ্যই আমি এটা ক্লিক কেটে দিলাম, কেটে দেওয়ার পর আমি এখানে ফর্মুলা যাব, এখানে ইকুয়ালিটি লিখবো, লেখার পর এখানে আছে কি 40 এর সেল অ্যাড্রেস কি, 44 এর সেল অ্যাড্রেস কি, স্যার হচ্ছে B3। B3 মাল্টিপল, মানে যে ক্রস চিহ্নটা, মানে এক্স, এই চিহ্নটা হবে না, এটা হলো এক্স, এটা জায়গায় দিতে হবে 8, এই যে স্টার চিহ্ন, রৌদ্র বুঝতে পেরেছি, এটা হলো সাইন, মাল্টিপ্লিকেশন সাইন এক্সেলে। তারপরে কত 40 এই সেল অ্যাড্রেস কত, স্যার C3। C3, ওকে ফাইন, C3 মানে ক্যাপিটাল স্মল, এটা কোনো ব্যাপার না। ওকে, C2 না, নাথিং। তুমি বলো এটা কত, C3 না C2? 3 ওকে, তাহলে আমার এটা মাল্টিপ্লিকেশন আসলো। তাহলে এখন কথা হলো যে স্যার এইটা তো ক্যালকুলেটরে করবো, তাহলে আমি এক্সেলে লেখা করার দরকার কি? কোশ্চেন আসতে পারে না? হ্যাঁ স্যার। স্যার এটা তো 40 মাল্টিপ্লাই 40, এটার আমি কেন আমি এক্সেলে করতে যাব? আচ্ছা, এটা একটা সমাধান আমি এখানে রেখেছি, দাঁড়াও, আচ্ছা এটা প্রোডাক্টের ক্ষেত্রে রাখছে না, B3 D3, আচ্ছা এটা সেটা আমি রেডি করে রাখছিলাম, এই যে ওকে, এখানে প্রোডাক্ট দিয়ে রাখছি না, আচ্ছা আচ্ছা, আমি তো নতুন করে করি, আচ্ছা নাই, ডিলিট হয়ে গেছে। আচ্ছা আমরা কোথায় কাজ করতেছি, মাল্টিপ্লিকেশন মাল্টিপল, আমি এখানে দেখাই দিচ্ছি যে আমি তাহলে এটা কেন এই ক্যালকুলেটর না করে এক্সেলে করব। ধরো এখানে আমার আরো অনেকগুলো প্রোডাক্ট আছে, ধরো এ বি, আমি প্রোডাক্ট এমনি লিখলাম রুদ্র, ঠিক আছে, ডি, জি স্যার। বি, এটা ডি, আমি আর 4টা প্রোডাক্ট অ্যাড করলাম, ডি। তুমি একটা প্রাইস বলো, একটা র্যান্ডমলি একটা বলি 50, আমি এটা কিনলাম 20 কেজি, ওকে, এটা হলো ধরো 75 টাকা কেজি, এটার দাম হলো লাইক আমি 45 কেজি নিলাম, এটার দাম হলো 95 96, এটাকে আমি 10 কেজি নিলাম, প্রোডাক্টের নাম ধরলাম আর কি, ডাল ধরলাম আমি 120 টাকা কেজি, এটা আমি 2 কেজি নিয়ে নিলাম। ওকে, এখন একটু খেয়াল করি আমরা ব্যাপারটা কি দাঁড়ালো। ওকে,
এখন আমি তো ফর্মুলা বসাইছি একটাই, তাই না রুদ্র? এখন জি যদি আমি জি ক্যালকুলেটর করতে চাই, তাহলে এর জন্য আমাকে ক্যালকুলেটর চাপতে হবে, বি এর জন্য চাপতে হবে, সি এর জন্য চাপতে হবে, ডি এর জন্য চাপতে হবে। এম আই রাইট? ইয়েস ইয়েস। কিন্তু আমরা এক্সেলে কিচ্ছু করব না। এক্সেলে আমরা প্রথমটায় ফর্মুলা বসাইছি না? বসাইছি। হ্যাঁ স্যার। এখন খালি এই দেখো, এখানে প্লাস সাইন আইছে না? আসছে? হ্যাঁ ধরে নিচে টান দেবো, কান ধরে। কাজ শেষ। স্যার, কি করলেন স্যার একবার দেখাবেন? অবশ্যই আর একবার দেখাবো। আমি কেন বুঝালাম যে ক্যালকুলেটর ছাড়া আমরা এক্সেলে কেন করি। আমরা এক্সেলে শুধুমাত্র একটাতে ফর্মুলা বসাবো। ধরো আমি এটা কেটে দিলাম, আমি এখন এই টেবিলটা কমপ্লিট করবো। এরকম যদি হাজারটাও থাকে, প্রোডাক্ট, প্রাইস, কোয়ান্টিটি, আমাকে যদি এক্সপেন্ডিচার বের করতে বলে, তাহলে আমি প্রথমটায় ফর্মুলা বসাবো। তাহলে আমার এখানে ফর্মুলা কি হবে? ইকুয়াল টু B3 মাল্টিপ্লিকেশন বাই সি C3 সি 3 থ্রি। এন্টার। আমি এন্টার বের করলাম। এখন পরবর্তী 4 5 6 7, দ্যাট ইজ ABCD প্রোডাক্টের জন্য আমি আবার ফর্মুলা লিখবো না। আমি প্রথম ফর্মুলাটা লিখছি, এইটাকে এই কোনায় নিচে যখন প্লাস সাইন আসবে, এই প্লাস না, এই প্লাস, ছোট প্লাস, কালো প্লাস আসার পর আমি এটা ধরে নিচের দিকে টান দিব। নিচের দিকে টান দিলে পারে আমার প্রত্যেকটা কলামের জন্য আমার ক্যালকুলেশন হয়ে গেছে। দেখো আমি বুঝিয়ে দিই কিভাবে হলো। স্যার এটার জন্য টেবিলটা আসতে করা স্যার লাগছে। লিখতেছি প্র্যাকটিক্যালি। এটা হলো, হ্যাঁ মাহির, একজনের কোশ্চেন করতে হবে। মাহির, স্যার বলছিলাম যে টেবিলটা করা লাগবে, টেবিলটা ম্যান্ডেটরি। টেবিল তো এক্সেল টেবিল অটোমেটিক থাকে। আমি খালি বর্ডারটা দিয়ে দিলাম বোঝার জন্য। বর্ডারটা কেমন দিয়েছেন স্যার তখন? বর্ডার এই যে তুমি সিলেক্ট করো, এই প্রত্যেকটা সিলেক্ট করে এই যে এখানে বর্ডার, এই যে ধরো আমি বর্ডার উঠাই দিই, সমস্যা নেই, নো বর্ডার। মানে এক্সেলে অল্টিমেটলি, মানে এক্সেলে আলটিমেটলি একটা বর্ডার থাকেই, হালকা করে। বুঝতে পেরেছো? মানে এক্সেল মানে কি, রো আর কলামের স্যার আমি ইন্টারসেকশন। যদি চাইতাম স্যার অন্য একটা ঘরে মানে অন্য একটা আন্দাজে জায়গার মধ্যে ফর্মুলাটা বসালে কি ওখানে ওই মানটাই আসতো? হ্যাঁ, হ্যাঁ, ওকে। মানে তুমি এটার মধ্যে করতে চাচ্ছ, এটার মধ্যে? হ্যাঁ স্যার, হ্যাঁ এখানে স্যার। ওকে করো তাহলে। এটার মধ্যে ফর্মুলা কি বসাও? সমান সমান কি, একই তো, C3, না সরি, B3, B3 মাল্টিপ্লিকেশন কত, C3, এন্টার। আসছে? এখন তুমি এই টান দাও, একই রেজাল্ট আসবে। বুঝাতে পেরেছি? স্যার এই যে মান্থলি শপিং এক্সপেন্ডিচার, এই সেলটার নাম কি স্যার? এটা সেল, এটাকে আমরা জাস্ট মার্জ করে দিছি, আর কিছুই না। এই যে এটা একটা সিঙ্গেল সেল ছিল, এটাকে মার্জ করে মাঝখানে বসাই দিছি। ওকে। বুঝতে পেরেছো? ওটা ওটা হলো হেডিং, এটাকে বলা হয়। এই সেলটা হলো আমরা হেডিং দিছি, একটা হেডিংও দেওয়া যায়। জি স্যার, বুঝছি স্যার। ওকে, তাহলে আমাদের প্রথম কাজটা হলো আমাদের মাল্টিপ্লিকেশনটা শেষ। ওকে, এবার প্রোডাক্ট। প্রোডাক্ট, এখন একটা কথা আছে যে মাল্টিপ্লিকেশন আর প্রোডাক্ট কিন্তু সেম। তাহলে আমরা কখন মাল্টিপ্লিকেশন ইউজ করব, কখন প্রোডাক্ট ইউজ করব, একটা ব্যাপার থাকে না? হ্যাঁ স্যার। ওকে, মাল্টিপ্লিকেশন হলো সিঙ্গেল সিঙ্গেল মাল্টিপ্লাই করার ক্ষেত্রে। প্রোডাক্ট হলো যখন এখানে অনেকগুলা থাকবে, ধরো বি মাল্টিপল সি মাল্টিপ্লিকেশন ডি মাল্টিপ্লিকেশন ই মাল্টিপ্লিকেশন এফ, তখন আমরা প্রোডাক্ট ইউজ করব। আমি কি বুঝাতে পেরেছি? মানে দুইয়ের অধিক হলে আমরা প্রোডাক্ট শব্দটা ইউজ করব। আমি কথাটা বুঝাতে পারছি না, বুঝি নেই? ইয়েস স্যার। যেমন আমি এটা দেখাই, এখানে এটাই দেখাই তোমাদের। আমি প্রথমে প্রোডাক্টের ফর্মুলা হলো, এটা কাটবো। প্রোডাক্টের ফর্মুলা হলো, আমি প্রোডাক্টটা যা মাল্টিপ্লিকেশনও তাই। যেমন এইটা আমি একটা খেয়াল করি, তোমাদের ভলিউম বোর্ডটাই যাই, ওই আগেরটাই প্রোডাক্ট বের করতে বলছে, পরেরটা আমরা এই করছি। স্যার আপনি যদি দিছেন, আমি তো ব্রেকার দেন স্যার, ব্রেকার দেওয়া লাগবে। কিসে? এই যে ওই যে ওখানে কোডটায় উপরে ইকুয়াল টু প্রোডাক্ট ব্রেকেট। হ্যাঁ, 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 ব্যাকেট মাস্ট দিতে হবে। আচ্ছা, এইটাকেই যদি আমরা প্রোডাক্ট করতে চাই, ঠিক আছে, এইটাকে যদি আমরা প্রোডাক্টের ফর্মুলা করতে চাই, যেমন আমি একটু এটা মাইনাস করে দিই, মাইনাস করার দরকার নাই, আমি এই কলামটা মাইনাস করি। ধরো আমি এটার মধ্যে আমি প্রোডাক্ট করব, প্রোডাক্ট যা মাল্টিপ্লিকেশন তাই। আমি এইটাও 1760, একটু খেয়াল করো, আমি এইটাও প্রোডাক্টে করতে পারবো। যেমন আমি এটা কেটে দিলাম, ইজ ইকুয়াল টু প্রথমে প্রোডাক্ট এই যে প্রোডাক্ট লিখবো, প্রোডাক্ট, এই দেখো অটোমেটিক ব্যাকেট আসবে, প্রোডাক্টে ক্লিক করলে অটোমেটিক ব্যাকেট। তাহলে এখন কি দিব, প্রোডাক্টে B3 ইস টু, এখন ইস টু দিতে হবে।
ইস টু C3 ব্র্যাকেট ক্লোজ। ফর্মুলা এইটা, মানে প্রোডাক্ট হলো লোয়ার রেঞ্জ মানে স্টার্টিং রেঞ্জ এন্ড রেঞ্জ দুটো মাঝখানে ইস টু দিলেই প্রোডাক্ট হয়ে যাবে। এই যে একই রেজাল্ট। ঠিক আছে, আমি কি এটা প্রোডাক্ট কি অনেকগুলো করা জমে গেছে এই তো? রাইট রাইট এক্স্যাক্টলি, আমি এটাই দেখাচ্ছি এখন। লাইক এখন আমি পরেরটা প্রোডাক্টে যাই, এটা হলো দেওয়া আছে, আমি এটা এটা তিনটা আছে। আমি যদি এটা মাল্টিপ্লাই করতাম তাহলে আমাকে এরকম লিখতে হতো না যে A3 মাল্টিপ্লাই B3 মাল্টিপ্লাই কত C3। এই যে এটা যেভাবে আসলো ৮৪০০, এটাকে আমি প্রোডাক্টের মাধ্যমে আনতে পারি, ইজ ইকুয়াল টু প্রোডাক্ট কত A3 ইস টু কত C3 শেষ। এটা মাউস দিয়ে ধরা যাবে না? মাউস দিয়ে তিনটা ধরা হ্যাঁ মাউস দিয়ে করা যাবে, মাউস দিয়ে এক্সপার্ট না হলে হবে না। আমি দেখাই প্রোডাক্ট ওকে, এইটা ইস টু এই যেখানে এভাবে যেতে হবে, মাউস দিয়ে এক্সপার্ট লাগবে তাহলে হবে না। কি চাপ দিলেন স্যার? মাউসে কি চাপ দিলেন? মাউস ধরে নিলাম, এই দেখো A3, এই যে এখন ইস টু সাইন দেবো, ইস টু ওই যে A3 ডাবল হয়ে গেছে, এটা লাস্ট পর্যন্ত নিয়ে যেতে হবে, ওই যে C3 হয়ে গেল, স্টার্টিং লাস্ট আমরা ব্র্যাকেট দিলাম। ওকে, এখন আমি দেখাই এখানে একটা শীট আছে, দেখো প্রোডাক্টের অনেক বড় একটা শীট আছে, আরো আছে, আমি অনেক আর বড় উপর রাখবো। নিচে ভ্যালু গুলো থাকলেও কি স্যার প্রোডাক্ট ইউজ করা যাবে? হ্যাঁ উপর নিচে ভ্যালু তো প্রোডাক্ট ইউজ করা যাবে। কোনটা জানি রাখছি, প্রোডাক্ট ট্যাক্স এটা তো লাগবে পরে, আমি এটা প্রোডাক্ট শীট করছিলাম বড়। আচ্ছা একটা মিনিট, ইয়েস স্যার। আচ্ছা তাহলে আমরা কোন পর্যন্ত দেখলাম, মাল্টিপ্লিকেশন এবং প্রোডাক্ট আমাদের শেষ। ঠিক আছে, প্রোডাক্টের মানে হলো যে আমার যত বড় ডাটা হোক না কেন আমি জাস্ট প্রোডাক্টের রেঞ্জ বসাই দিলে আমার হয়ে যাবে। ঠিক আছে, লাইক আমি একটা জিনিস খেয়াল করি, এটার সেল অ্যাড্রেস কত? B6। B6। ধরো এইটা আমি যাচ্ছি, আমি এখানে এতগুলো ধরো এতগুলো আমি মানে গুণ করতে চাই সবগুলা এখান থেকে এই পর্যন্ত, তাহলে আমরা কি করব, আমরা সেক্ষেত্রে যদি মাল্টিপ্লাই করতে চাই তাহলে আমাকে একটার পর একটা লিখতে হবে, মানে ইজ ইকুয়াল টু B6 মাল্টিপ্লাই C6 মাল্টিপ্লাই D6 মাল্টিপ্লাই এরকম করতে হবে। কিন্তু আমরা এটা না করে আমরা কি করব, প্রোডাক্ট ইউজ করি কেন, ইকুয়াল টু প্রোডাক্ট দিয়ে আমি জাস্ট লিখবো কি B6 ইস টু, আমরা একদম এটা ধরে লাস্টে নিয়ে যাব, শেষ, লাস্টে ব্র্যাকেট ক্লোজ করে দিব, এন্টার চাপ দিব, আমার এটা চলে আসছে। এটা অনেক বড় ডিজিট, এটা টান দিতে হবে, এটা অনেক বড় সংখ্যা আর কি, এটা অনেক বড় সংখ্যা হয়ে গেছে। তেরেসা কেমন হয় স্যার? এত বড় যদি ভুল না আসে তেরে তো। মাল্টিপ্লিকেশন অনেক হিসাব তো অনেক মিলিয়ন বিলিয়ন ডলার আছে না, আর কথা বলছো না, এটা তো মিলিয়ন বিলিয়ন ডলার আছে, তো হতে পারে তো গুণ, কেন হতে পারবে না? অনেক, মানে তুমি এটা গুণ করো কত হয় দেখো, ক্যালকুলেটর করো দেখো কত হয়। রুদ্র তুমি এটা গুণ করো ক্যালকুলেটরে, B3 সরি B6 ইস টু I6 কত আসছে? 3.8 একই into আছে, 10 to একই the আছে। 24 e⁻²৪, তাহলে এটা Yes, কত হলো? 24 actually 14 14 আসছে এটা। ঠিক আছে, এরকম এটা সাধারণত ডিজিট আসার কথা, এটা কেন আসতেছে না বুঝতেছি না। ও এটা আসবে, এটা নাম্বার দিলে আসবে, এই যে। ওরে ভাই। ঠিক আছে, এটা এখন গুণ কত Yes, কোটি sir. টাকা হয়েছে এরকম লাইক। তাহলে প্রোডাক্টের ক্ষেত্রে আমার
বড় বড় ধরনের মানে মাল্টিপ্লিকেশন খেলা করার ক্ষেত্রে আমরা প্রোডাক্টটা ইউজ করি। বুঝতে পেরেছি বিষয়টা? Yes, sir. ওকে ফাইন, এবার আমরা যাই ডিভিশনে। ডিভিশন একদমই সহজ, এই প্রোডাক্ট আমরা করে দিলাম এটা। এবার আসি মেথড অফ ডিভাইডিং। ডিভাইডিং এর ফর্মুলা হলো সবচেয়ে ইজি, ঠিক আছে? যেমন এখানে দেওয়া আছে কি আমার, কে কোশ্চেন করতেছে? সিয়া আমরা একটু খেয়াল করি। এখানে বলা হচ্ছে, বইতে আমাদের বলা আছে যে এপ্রিল মাসের 2014 সাল মান্থলি ইনকাম দেওয়া আছে 36,000 টাকা। 15 দিন সে কাজ করছে, তার ডেইলি ইনকাম কত? তার মানে কি হবে, 15 দিনের ইনকাম যদি হয় 36,000 টাকা, তাহলে একদিনের ইনকাম কত? ডেইলি ইনকামটা বের করতে বলছে। তার মানে কি, একদমই ইজি। ডিভাইড। আমরা এটা ক্যালকুলেটরে করতে পারি নর্মালি, ঠিক আছে? আমরা ক্যালকুলেটরে না করে আমরা যদি নর্মালি করতে চাই, তাহলে আমরা কি করব? সিম্পল, আমরা একটু খেয়াল করি। যেটা দেখতেছি, এটার ফর্মুলাটা লিখে নেই, একদম মাল্টিপ্লিকেশনের মতো ফর্মুলা। এটা ফর্মুলা আমরা যে কোনো এক্সেলের ফর্মুলার আগে প্রথম দেখবো ইকুয়াল টু সাইন আসছে কিনা। ইকুয়াল টু না থাকলে এক্সেলের ফর্মুলা এটা বাদ, কোনো কথা নাই। ইকুয়াল টু দিলাম, তাহলে এখানে A3 আর এইটা ডিভিশন সাইন হলো এইটা, A3 ডিভাইডেড বাই B3। এই যে চলে আসছে। বুঝতে পেরেছি কি আমরা? স্যার ফর্মুলা বারে না লিখে স্যার সেলের মধ্যে লেখা যায় স্যার। এখানে লিখলেও ওটা ওটা ওখানেই যাবে, ওকে স্যার। ঠিক আছে? ওখানে ক্লিক করে নিতে হবে, লিখে লিখে লিখতে হবে আর কি, ঠিক আছে? স্যার ধরেন যদি বলতো স্যার যে 25 দিনের বেতন কত, তখন কি স্যার ওটার সাথে খালি গুণ করে দিতাম না, উপরে? এখানে খালি এই যে 25 রাখতাম, এখানে এখানে 25 লিখলে তো হয়ে যাবে। না, এখন তো বলছে কদিনের বেতন স্যার, 15 দিনের বেতন। 15 দিনের কথা বলছে। না, এখন তো স্যার ডিভাইড করছেন না, মানে একদিনের বেতন বের করছেন। হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা আমি যে 25 বললাম দিনের। হ্যাঁ, তাহলে মাল্টিপল 25, ওইটাই পরের অঙ্ক, ওইটা দিয়েই পরেরটা। আমরা পরেরটা যাই, তাহলে মেথড অফ ডিভাইডিং এটা ক্লিয়ার? জি স্যার। ওকে, এই যে ক্যালকুলেশন অফ পার্সেন্টেজ, এখন আমাদের একটু হিসাব করতে হবে ব্যাপারটা। হাউ মাচ ইজ 50% অফ টাকা 400, মানে 400 টাকার 15% কত? এটা তোমরা ক্যালকুলেটরে কত, কি করবো ক্যালকুলেটরে? 400 টাকার 15% কত? তো 60 টাকা। 60 টাকা। তোমার কি ফর্মুলা ইউজ করছো? তো 15 ডিভাইডেড বাই 100 ইন্টু 400। আগে আগে কোনটা করছো? স্যার এমনি করা যায় স্যার, 15% সাইন আছে ক্যালকুলেটর দিয়া 400 গুণ করে দিচ্ছি। 400 ইন্টু 15% সাইন দিব স্যার। কি 400 ইন্টু কি? 15% সাইন দেব। ওকে, তাহলে আমরা এক কাজ করি, এটাকে আমরা এক্সেলে করার চেষ্টা করি। মানে 400 টাকার 15% কত? ওকে, 400 টাকার 15% কত? তাহলে আমরা কি করবো, একদম সিম্পল, একদম ভেরি সিম্পল, ইজ ইকুয়াল টু আমাদের কত, এ কত আছে, A3 মাল্টিপ্লাই B3 পার্সেন্টেজ সাইন। ওকে ডান, 60 টাকা মিলছে। A3 জি স্যার। মাল্টিপ্লাই বাই B3 পার্সেন্টেজ, মানে 15% দিতে হবে, যেহেতু আমরা এখানে এক্সেলের সেলটাকে চিনাই দিব। সংখ্যা লিখলেও হবে, সংখ্যা লিখলে যে হবে না তা না, কিন্তু সংখ্যা লেখা এটা কোনো অ্যাকুরেট ফর্মুলা না। সে ফর এক্সাম্পল আমি যদি এখানে এরকম ভাবে লিখি, তাও কিন্তু হবে রেজাল্ট, লাইক 400 মাল্টিপ্লিকেশন 15%, এটাও অ্যান্সার আসবে, কিন্তু এটা কিন্তু ফর্মুলা হলো না। এটাও কিন্তু দেওয়া যায়, বাট এটা ইটস নট এ কারেক্ট ফর্মুলা ফর এক্সেল অর স্প্রেডশিট। ফর্মুলাটা আরেকবার দেখাবেন স্যার। সিম্পল, তুমি যেটা ক্যালকুলেট করতেছো সেই ফর্মুলাটা লিখলাম আমরা, ইজ ইকুয়াল টু A3 কেন হলো, এটা কি বুঝতে পেরেছি? জি স্যার। ফাহাদ,
হাত A3 কেন হয়েছে এটা কি বুঝতে পেরেছি? এখনো কি নেটের প্রবলেম? কোশ্চেন করে নাই। ফাহাদ কই? ফাহাদ তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? তো ক্লাসে চলে গেছে স্যার। না, কোশ্চেন করে মিট হয়ে যাও, এটা আবার খুব বিরক্ত লাগে, সত্য কথা যেটা। ফাহাদ আমাকে শুনতে পাচ্ছ তুমি? ফাহাদ, জি স্যার, মানে এটা স্যার নেট প্রবলেম হচ্ছিল তো। আচ্ছা একটু খেয়াল করি, এখানে A3টা কি বুঝতে পেরেছি আমরা? A3টা কেন আসলো? ইয়েস স্যার। আরে বাবা, ফাহাদকে বলতেছি, এছাড়া একজন বলতেছো। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি স্যার। A3 কি মিন করে? A3 কি মিন করে? স্যার A3 স্যার ওই যে বক্সটা স্যার 400টা মিন করে স্যার। আচ্ছা, এটা A3 বলতে কি বোঝাচ্ছি আমরা? A3 বলতে কি বোঝাচ্ছি? এটার স্যার পরিচয় কি? A3 এটার পরিচয় কি? স্যার, এটার স্যার যে লোকেশনটা স্যার 400 লোকেশনটা স্যার আচ্ছা, বের এখন করে আমি দিল। এখানে একটা ক্লিক করছি, এটার পরিচয় কি? সেটা হলো H6। ওকে ফাইন, ভেরি গুড। তাহলে আমরা এখন যাই, আমরা কি ফর্মুলা করলাম? ইকুয়াল টু A3 মাল্টিপ্লাই B3 পার্সেন্টেজ সাইন, এটা হলো আমার ফর্মুলা। ইকুয়াল টু A3 মাল্টিপ্লাই B3 পার্সেন্টেজ, ঠিক আছে? ইয়েস স্যার। ওকে, এর হলো ফর্মুলা। হলো? তাহলে এটা ট্যাক্স ক্যালকুলেশন, তো এটা শেষ। এরপরে যাই আমরা, পরে আরেকটা ম্যাথ আছে, এটা বের করতে হবে, যেটা হলো হোয়াট ইজ দ্য সেলিং প্রাইস অ্যাট প্রফিট 16% অ্যাট দ্য পারচেসিং কস্ট টাকা 1200। অর্থাৎ আমি 1200 টাকা একটা প্রোডাক্ট কিনলাম, 16% লাভে বিক্রি করব, তাহলে সেটার বিক্রয় মূল্য কত হবে? সেলিং প্রাইস কত হবে? এইটা আমরা যদি ক্যালকুলেটরে করি, অ্যান্সার কি আসবে বলো? ক্যালকুলেটরে চাপলে কি আসবে? 60 আসবে স্যার। 60 হ্যাঁ, 60 16 বলছে 16%। 16%। আমি কি পার্সেন্ট এটা স্যার চাইছি? স্যার 192 স্যার। এটা কি অ্যান্সার হয়েছে তোমার? প্লাস 1200 প্লাস 1200 প্লাস 1200 স্যার। অ্যাকুরেট অ্যান্সার বলো। স্যার 1392। 1392 কি কি করলে আমাকে বলো। স্যার আগে স্যার যে প্রফিটটা আগে বের করছে স্যার ওখান থেকে তারপর প্রফিটটা যোগ করে দিচ্ছে স্যার ওটার সাথে। এক্স্যাক্টলি রুদ্র, আরেকবার স্লোলি সবাইকে বলো। স্যার ওটা বের করছে পার্সেন্টেজ থেকে প্রফিট তারপর যোগ করে দিচ্ছে। প্রথমে আমাকে কি করতে হবে? কস্ট থেকে পার্সেন্টেজ বের করতে হবে, তাই তো? জি স্যার। তারপরে ওইটার সাথে ওই পার্চেসিং কস্টের সাথে ওটা যোগ করে দিলে আমার সেলিং প্রাইসটা চলে আসবে। তো এটা আমরা করি এখন, এক্সেলে করবো এটা। এই যে এক্সেলে এখন কথা হলো, অনেকেই বলতে পারে যে A3 প্লাস হলো কেন, বা এটা একটু খেয়াল করি, এটা আমরা কি করব তাহলে? আমাদের বলছে যে 1500 টাকা একটা প্রোডাক্ট, 1200 টাকা দিয়ে একটা প্রোডাক্ট কিনছি, 16% লাভে বিক্রি করব, তাহলে আগে 16% লাভটা বের করতে হবে, দেন যে টাকাতে কিনছিলাম ওই টাকাটা আমাকে যোগ করে দিতে হবে। এটা হলো নর্মাল ইউনিটারি মেথড, ক্লাস 5-এ করেছি এই ধরনের অঙ্ক। ঠিক এই অঙ্কটাই এখানে আছে। আচ্ছা, তারপরে আমি দেখি এইটাকে আমি নর্মালি করে দেখাইছিলাম মনে হয়, নাকি নর্মালি করাবো না, কোথায় জানি ছিল, না এটা এখানে নাই। ও এখানে আছে, হ্যাঁ, এটা এমনি করে রাখছিলাম নোট আকার দেওয়ার জন্য। এই যে এটা আমরা এরকম করে রাখছিলাম ম্যানুয়ালি। যদি আমরা ম্যানুয়ালি করতে চাই তাহলে কি হবে? হোয়াট ইজ দ্য সেলিং প্রাইস এট প্রফিট 6% এট দ্য পারচেজিং কস্ট টাকা 1200, তাহলে 1200 ইন্টু 6/100 192, তাহলে সেলিং প্রাইস কি হবে? 1200 প্লাস 192। তাহলে এটা আমরা এক্সেলে করলে কি হবে? এক্সেলে আমরা কিভাবে করব? প্রথমে পারচেজিং কস্টটা লিখবো, প্রফিট রেটটা লিখবো, সেলিং প্রাইস বের করব। তাহলে আমরা কি করতে হবে? আমরা এক লাইনে করে দেবো এটা। তাহলে এটা ফর্মুলাটা কি হবে সবাই একটু খেয়াল করি, ইকুয়াল টু, তারপরে কত? A3
মাল্টিপ্লিকেশন B3 তারপর কি হবে পার্সেন্টেজ পার্সেন্ট বেরিয়ে গেল এখন মাইনাস প্লাস করবো কোনটা প্লাস সাইন এখন প্লাস A3 A3 স্যার A3 এখানে আমরা চাইলে ব্র্যাকেট ছাড়াও ইউজ করতে পারি, তবে এখানে ব্র্যাকেট ইউজ করাটা সবচেয়ে ভালো। এটা ব্র্যাকেট দিয়ে করলে ভালো হয়, ব্র্যাকেট ছাড়া করলে আসবে অ্যান্সার। আমরা এন্টার চাপ দিলেই 1392। আমি কি এটা বুঝতে পেরেছি না বুঝতে পারি নাই? না পারলে আমাকে বলতে হবে। কেমন করে করবো স্যার দেখাতে পারবেন স্যার? কোনটা কোনটা? ব্র্যাকেট দিয়ে স্যার। আচ্ছা ব্র্যাকেট দিয়ে করলে ভালো হয়। এটা হলো, আমি এটা মুছে দেই। এটা ব্র্যাকেট দিয়ে করলে ভালো হয় বোঝার জন্য, দুইটা স্টেপ দেখা যায়। তাহলে ইকুয়াল টু ফার্স্ট ব্র্যাকেট A3 মাল্টিপ্লাই বাই হলো B3 পার্সেন্টেজ ব্র্যাকেট ক্লোজ। আর মাল্টিপ্লিকেশন সাইন আছে শিফট 8, পার্সেন্টেজ সাইন আছে শিফট 5। এটা তোমরা কিবোর্ডে দেখে নিতে পারবা। এটা আসলো এখন প্লাস কত A3। এটা হলো অ্যাকুরেট, মোর অ্যাকুরেট ফর্মুলা। ওকে, এই যে বুঝতে পেরেছি। বাট ব্র্যাকেট না দিলেও যে ভুল হবে, নট লাইক দ্যাট। আচ্ছা বুঝছি স্যার। ঠিক আছে, তাহলে আমরা এটাও পারলাম যে কিভাবে করতে হচ্ছে। যে কি হলো ফর্মুলাটা আমরা বের করলাম, ক্যালকুলেটিং পার্সেন্টেজ বের করলাম। এই আমি এতক্ষণ যা বলছি সেটাই লিখে দিচ্ছি এখানে, আর কিছুই করে নাই। ওকে, তাহলে হোয়াট ইজ দ্য সেলিং প্রাইস এট প্রফিট 16% এট দ্য পার্সেন্টিং কস্ট টাকা 1200। পার্সেন্টিং কস্টটা আমরা কেন যোগ করলাম এটা তোমরাই বলছো, ইউনিটারি মেথড। বিক্রয় মূল্য বের করতে হচ্ছে। এবার লাস্ট একটা দেওয়া আছে অ্যাক্টিভিটিতে, তারপরে শেষ দেওয়া আছে। অ্যাক্টিভিটি খেয়াল করি। বলা আছে যে মান্থলি বেসিক স্যালারি অফ মিস্টার চৌধুরী ইস টাকা কত 16,500। হি ড্র রেসিডেন্সিয়াল অ্যালাউন্স এট দ্য রেট অফ 55। মানে 16,500 টাকা তার বেসিক বেতন, মূল বেতন। সেই মূল বেতনের 55% সে পায় হলো বাড়ি ভাড়া বাবদ। মেডিকেল অ্যালাউন্স পায়, চিকিৎসা ভাতা পায় 700 টাকা। কিন্তু হি সাবস্ক্রাইবস টাকা 90 টু দ্য বেনিভোলেন্ট ফান্ড। সে একটা ফান্ডে 90 টাকা জমা দেয়। তাহলে তার হোয়াট ইজ হিজ মান্থলি নেট স্যালারি, তার টোটাল স্যালারি কত? আমরা একটু খেয়াল করি, এটা মনে রাখতে হবে সবাইকে। এটা বেসিক জিনিস একটু বুঝি। আমাদের যখন স্যালারি ক্যালকুলেট হয়, বিশেষ করে যারা সরকারি বা কর্পোরেট বড় বড় প্রতিষ্ঠানে জব করে, বলা হলো যে ওর বেতন 40,000, ওর বেতন 50,000। আসলে কিন্তু বেতন এইভাবে হয় না। বেতনের একটা সিগমেন্ট আছে, একটা বেসিক স্যালারি আছে, বেসিক স্যালারি এগেইনস্টে বাড়ি ভাড়া আছে, আদার অ্যালাউন্স আছে যোগ হয়, আবার কিছু বিয়োগ হয়। ঠিক আছে, কিছু প্রভিডেন্ট ফান্ডে কেটে রাখে, কিছু মানে ডোনেশন করতে হয়, কিছু চাঁদা দিতে হয়। এগুলো দেওয়ার পর মানে প্লাস মাইনাস করে যেটা আমি বাসায় নিয়ে যেতে পারি সেটি হলো নেট স্যালারি। এটা কি বুঝতে পেরেছি বেসিক জিনিসটা? ইয়েস স্যার ইয়েস Okay. স্যার তাহলে এবার আমরা যাই, এটা সলভে যাই, তাহলে বুঝতে পারবো। এই যে আমি আগে এটা বন্ধ করে দেই, এটা বন্ধ করে দিলে আমার এটা হয়ে যাবে। আমি পরে ফর্মুলা বসাচ্ছি। বলা হচ্ছে যে ওনার নামটা কি ছিল, মিস্টার চৌধুরী। আমি এটা আগে লিখে রেখেছি। মিস্টার চৌধুরী বেসিক স্যালারি কত ছিল 16,500। রেসিডেন্সিয়াল অ্যালাউন্স পায় পার্সেন্টেজ মানে 55% পায়। মেডিকেলের জন্য তাকে দেওয়া হয় 700 টাকা। সাবস্ক্রিপশন মানে চাঁদা সে দেয় উল্টো, মানে চাঁদা 90 টাকা কেটে রাখে। তাহলে তার মান্থলি স্যালারি কত? তাহলে এটা আমরা কিভাবে করব? বলো, এটা আমরা কিভাবে করব? এটা কয়েকটা স্টেপে করব আমরা। সরি কয়েকটা স্টেপে করব। আমরা একটু খেয়াল করি। ইকুয়াল টু প্রথমে A3 এটা তো প্লাস হবে। A3 প্লাস কেন হবে পরে বলতেছি। এখন বির এখানে আমাদের এখানে ফর্মুলা বসাইতে হবে, কারণ বির কিন্তু একজ্যাক্ট ভ্যালু দেওয়া নাই। বিতে বলা হচ্ছে যে 55% মানে বেসিক স্যালারির 55%। তাহলে আমরা একটু আগে পার্সেন্টেজ শিখেছি কিভাবে করতে হয়। তাহলে ব্র্যাকেট দিব A3 এর 55% মাল্টিপ্লিকেশন B3 পার্সেন্টেজ ব্র্যাকেট ক্লোজ। বি সি মেডিকেল অ্যালাউন্স পায়, তাহলে সেটাও যোগ হবে প্লাস C3 ডোনেশন মানে
সে চাঁদা দেয়, তাহলে এটা প্লাস হবে না মাইনাস হবে? স্যার Minus. মাইনাস। মাইনাস Yes. D3, এই হলো অ্যান্সার। স্যার ডোনেশন কই লেখা? ওই সাবস্ক্রিপশন সাবস্ক্রিপশন, আচ্ছা আচ্ছা ঠিক চাঁদা, আছে। তাহলে তার টোটাল সে বাড়িতে টাকা নিয়ে যেতে পারে 26,185 টাকা নিয়ে সে বাড়িতে যায়। এখন বলো এই ফর্মুলায় কারো কোনো প্রবলেম আছে কিনা? না স্যার। বুঝতে পেরেছি? জি। আচ্ছা, এটা বললে তাহলে আমরা একটু বড়র দিকে যাই। মানে আমার মোটামুটি এক্সেল তাহলে শেষ। আমার এই বইতে এই কয়েকটা অঙ্ক ছিল, এই কয়েকটা অঙ্ক করা হয়ে গেছে, কিন্তু আমি তো এখানেই থাকবো না, আমি আরো একটু মানে একটু বেশি বেসিক লেভেলে আর একটু বাড়াতে যাব। আমি আরো কয়েকটা শিট রেডি রাখছি, তোমরা এখন আমাকে ফর্মুলাটা লিখে দিবে আর কি, ঠিক আছে? আমি একটু বলতেছি। হ্যাঁ, আমি এটা মাইনাস করে দিলাম। এখন তোমাদের ফর্মুলা লিখতে হবে এটাই। এটা হলো আরেকটা ব্যক্তি, আহ সে, একটু খেয়াল করি আমি বুঝাই দিই, তারপর তোমরা বলবো আমাকে। এটা আরেকটা ব্যক্তির স্যালারি। সে হলো, তার বেসিক স্যালারি হলো 22,500। সে রেসিডেন্সিয়াল অ্যালাউন্স বাড়ি ভাড়া পায় 55%, মানে বেসিক স্যালারির 55% বাড়ি ভাড়া পায়। মেডিকেল অ্যালাউন্স সে পায় 1,000 টাকা। সে চাকরির পোস্টিং শহরে, এই জন্য সিটি অ্যালাউন্স পায় 2,000 টাকা। সে একটা সাবস্ক্রিপশন দেয় হলো 300 টাকা, মানে চাঁদা দেয় এক জায়গায় 300 টাকা। আর তার প্রভিডেন্ট ফান্ড থেকে কেটে রাখে 2,500 টাকা। প্রভিডেন্ট ফান্ড মানে হলো যে প্রত্যেকটা চাকরিজীবীর বেতন থেকে একটা অংশ কেটে রাখা হয়, এটা পেনশনের সময় তাকে ফেরত দেওয়া হয়। তার মানে প্রভিডেন্ট ফান্ড টাকা তার কেটে রাখা হচ্ছে, সাবস্ক্রিপশন 300 টাকা তার কাছ থেকে কেটে নেওয়া হচ্ছে, সিটি অ্যালাউন্স তাকে দেওয়া হচ্ছে, মেডিকেল অ্যালাউন্স দেওয়া হচ্ছে, রেসিডেন্সিয়াল অ্যালাউন্স দেওয়া হচ্ছে, আর তার বেসিক স্যালারি হলো 22,500 টাকা। তাহলে এটার ফর্মুলাটা কি হবে লেখো। স্যার এটার আমরা ফর্মুলা, বলবো? হ্যাঁ হ্যাঁ, জাস্ট ফর্মুলাটা লিখে দাও। এটা টোটাল ফর্মুলাটা কি হবে? চ্যাটে লিখবো স্যার? চ্যাটে চ্যাটে আমি দেখতে চাই কারটা হয় অ্যাকুরেট, তাড়াহুড়া করবো না। আমি কি চ্যাটটা কি, চ্যাট বক্সটা কি আমি শুধু আমাকে দাও, গ্রুপ চ্যাটে আমাকে দেবে শুধু। কিন্তু দেখা এটা এটা এই সেটিংটা চেঞ্জ করে রাখতে, মিটিং গ্রুপ চ্যাট শুধু আমাকে দেবে যাতে আমি দেখতে পাই আর কেউ না দেখতে পায়। এভরিওয়ান দিও না, তাহলে আবার সবাই খালি কপি করবে। আস্তে আস্তে লেখা শুধু আমাকে দেবা। স্যার সিটি অ্যালাউন্স কি পায় না দেয়? সিটি অ্যালাউন্স অবশ্যই পায়। আফিফ লিখছে হ্যাঁ ঠিক আছে, আফিফেরটা পাইছি। তারপরে স্যার এটা হয়েছে? দেখি আমি তোমারটা পরে বসাই, সবাই একটু দেখ, আগে বলা যাবে না, সবাই দেখ। আমি একটু স্ক্রিনশটটা আপাতত অফ করি। রৌদ্রটা, রৌদ্র রে আমি এখন মানে কি করব? রৌদ্র মাল্টিপ্লিকেশনের ফর্মুলা কি? আমি কোথাও জায়গায় এক্স বসাইছি কোনো জায়গায়? স্যার আমি এক্স তো বসাই না কোথাও। তো তুমি কি বসাইছো রৌদ্র ওখানে? এটার উপর কি লিখছো? হ্যাঁ স্যার, এটা মাল্টিপ্লাই আমার ওই সাইনটা পাইছিলাম না স্যার, এই জন্য আমরা দিয়ে দিছি। না কেন পাবা না? তুমি কোথায়, তুমি কিসে লিখতেছো? স্যার মানে জানি না স্যার কেমনে, কম্পিউটার স্যার কেমনে আনবো স্যার আমি জানি না। তাই এটা শিখতে হবে না? তুমি যে তাহলে এটা তো রং ফর্মুলা। না স্যার ওটা তো, তাও ওটা ঠিক স্যার, কেমনে আনবো স্যার ওই সাইনটা? আমি 3বার বলছি, শিফট 8। ও আচ্ছা, আবার দিব স্যার তাহলে? অবশ্যই এটা ভুল হয়েছে। এটা তো এমসিকিউ তে তো এটা কাটা দিবে একদম, নাম্বার প্রথমেই কাটা। হ্যাঁ, তখন তো আমি জানি স্যার, কিন্তু আমি খুঁজে হ্যাঁ পাইনি। জানি তো, তখনই ভুল করবা। এ নম্বরে দিব এই ফর্মুলা, মানে এ নম্বরে দিব হলো ভুলটা প্লাস দেয়া, এই ক্রস সাইন দেয়া, তখন আমরা লিখে ফেলবো। আচ্ছা, রোদু লিখছে, মাহি লিখছে, রেহান ছোট বড় দিয়ে লিখছে, আর সমস্যা নেই। রেহান
অর্পণ, হ্যাঁ ঠিক আছে, আবি B2%, ঠিক আছে, রোজটা ঠিক আছে। এখন বাকি সবাই কি করতেছি আমরা, কি বুঝি নাই বাকি? অন্নিম, আইমান, সৌম্য, আমরা কি বুঝি নাই নাকি? স্যার শীটটা আরেকবার দেখা লাগবে স্যার, শীটটা স্যার আরেকবার দেখা লাগবে। কি শীটটা দেখা লাগবে? ও মানে স্যার ওই যে সরি 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 স্প্রেডশিট সরি যেটা সরি আর কি। সরি তো সরি আমার সরি নিচেটা দেখেন স্যার, আমার প্রথমটার মধ্যে পার্সেন্টেজ সাইন বলে দিয়েছিলাম, নিচেটা দেখেন। হ্যাঁ বুঝছি, আমি তোমার দেখছি। একটু 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 আচ্ছা, আমি তো স্ক্রিন শেয়ার অফ করে দিয়েছি, এই জন্য অনেক স্ট্রাইক হয়ে গেছে। ওকে, সৌম্য এখন দেখা যাচ্ছে? ইয়েস স্যার। ওকে ওকে, লেখো লেখো, দ্রুত লেখো। স্যার পাইছেন আমারটা? এখন কি শীট দেখা যাচ্ছে না চ্যাট দেখা যাচ্ছে, কোনটা দেখা যায় এখন? শীত দেখা যায় স্যার, শীত দেখা যায়। আচ্ছা, তার মানে চ্যাট আমি দেখতেছি শুধু। ওকে, অর্নিম 8 প্লাস, হ্যাঁ হয়েছে, গুড। রুদ্র আবার মানে এটা লেখছে কেন? কপি কপি মানে কপি পেস্ট রুদ্র। স্যার আমার ওটা এক্স এসে পড়তেছে বারবার, শিফট চাপ দিলেও। কেন? তোমার পছন্দ পিএফ তো ঠিকই মানে আছে। কি স্যার একবার বলতে পারবেন স্যার? কি? পিএফ মানে স্যার এখানে স্প্রেডশিটে প্রভিডেন্ট ফান্ড। সেটা মাইনাস করবো না? হ্যাঁ হ্যাঁ, প্রভিডেন্ট ফান্ড কেটে রাখে, আমি তো বললাম, বলার সময় বললাম না, প্রভিডেন্ট ফান্ড কেটে রাখে। তো আজব কেন স্যার আমার কিবোর্ডটা? আবার তুই E2 প্লাস F2 প্লাস পাইলি কোথেকে? তুই এটা কি লিখতেছিস? স্যার আমার তো কিবোর্ডে আমি শিফট চাপ দিলে আমার শিফট আসে না, কি বলবো স্যার? ওই তো কত হাজার টাকার মেকানিক্যাল কিবোর্ড জানি। অরিত্র একটু, এই অরিত্র হয় নাই, সৌম্য হয় নাই, ফর্মুলা হয় নাই, সৌম্য, সৌম্যর ফর্মুলাটা হয় নাই। কোন জায়গায় ভুল গেছে স্যার? তুমি বের করো কোন জায়গায় ভুল করছো। আচ্ছা স্যার। আমি বললাম হয় নাই। স্যার আমারটা হয় নাই। হ্যাঁ হ্যাঁ হয়েছে। ইন্টারেস্টিং, এটা খুবই ইন্টারেস্টিং। ফাহাদ, আহ হ্যাঁ ফাহাদ ঠিক আছে, হয়েছে। ওকে, সৌম্য কোথায় ভুল করছে এটা আমি দেখাই দিচ্ছি। এবার আসি, সবাই একটু খেয়াল করি আমরা, যেহেতু তোমাদের নামাজ আছে আমি শেষ করে দেই। দেখো, ইকুয়াল টু, প্রথমে আমরা কি করব, A2, এখানে কিন্তু 3 না, A2 প্লাস বির ক্ষেত্রে হলো রেসিডেন্সিয়াল অ্যালাউন্স পার্সেন্টেজ, মানে বেসিকের পার্সেন্টেজ, ঠিক আছে? তার মানে A2 মাল্টিপ্লাই B2 পার্সেন্টেজ, পার্সেন্টেজ ব্র্যাকেট ক্লোজ, প্লাস প্লাস হলো C2 প্লাস D2 সাবস্ক্রিপশন যেহেতু হবে, তাহলে E2 মাইনাস F2, টোটাল হবে কত? 35,075 টাকা হবে টোটাল। তো সবারটা একবার করে বসায় দেন। সবারটা একবার করে বসাই দেখবো না? তা তোমারটা তো প্রথমে তোমারটা ভুল। এখানে স্যার সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট ইউজ করা যায় না স্যার, উপরে মানে কমান্ডের এখানে। হ্যাঁ করা যায়, কিন্তু মানে এই ফর্মুলা করতে হবে না, অনেক বড় ফর্মুলার ক্ষেত্রে করতে হয়। তোমাদের গেট শিট তৈরি করার সময় করতে হয়, গেট শিট করার সময়। তো ফার্স্ট ব্র্যাকেট দুইটা দিলেই কি স্যার যে সেকেন্ড ব্র্যাকেটে কাজ হয় নাকি স্যার? সেকেন্ড ব্র্যাকেটই দেওয়া লাগে? সেকেন্ড সেকেন্ড ব্র্যাকেটে দেওয়া যায়। না না, দাঁড়াও আমি একটু দেখে নিই একটু, হ্যাঁ এটা একটা, আমি একটু দাঁড়াও, আমি গতবার রেজাল্ট করেছিলাম তো, আমি দেখাই একটু। তো বাপরে, এগুলো এটা সব আবার কি ভ্যালু স্যার? স্যার আপনি আমাদের তৈরি স্যার করে? আমাদের আরে না, ভার্সিটি ভার্সিটি না। হ্যাঁ হ্যাঁ, ভার্সিটি রেজাল্ট। ধরো এখানে এ গেট, এই যে এখানে দেখো এ তো আসতেছে ফার্স্ট কিভাবে, হয়েছে স্যার, মাইন্ড ফার্স্ট হয়েছে। যেমন এই যে এখানে এখানে বি আসছে না, লেটার গেট দেখো, মানে সিপিএস 300 এখানে বি গেটটা আসলো কেন, বি আসলো কিভাবে? এই যে এটা ফর্মুলা দেখো। ওরে বাপ রে,
এটা হলো ফর্মুলা। এটা ইজি ফর্মুলা, মানে অনেক বড় দেখা যাচ্ছে কিন্তু আসলে বড় না, কিন্তু ফর্মুলা হলো ইফ দিয়ে করতে হয়। এটা ইফ কেন? পাইথনের প্রোগ্রামিং চলে গেছে। ইফ p3 ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 8। এটা তো স্যার এটা পাইথনের প্রোগ্রাম স্যার। এটা এক্সেলে করা যায়, আমি দেখাই দিচ্ছি, জাস্ট খালি বুঝাই দিচ্ছি। দেখো ফর্মুলাটা আমি পড়তে যাই তাহলে তোমরা বুঝতে পারবা। কি আসলো? ইফ p3 মানে টোটাল মার্ক, এই যে এনজি আর কি, এই মার্কটা যদি হয় কত, যদি ইকুয়াল টু আর গ্রেটার দেন 80 তাহলে এ প্লাস, ঠিক আছে? তারপরে ইফ p3 ইজ গ্রেটার দেন ইকুয়াল টু 75 এ গেট। তো এখানে কি ইফ ওটা লেখা লাগে না পাইথনের মতো এলস এসব লেখা লাগে না? কি পাইথনে যেমন লিখে না ইফ এটা গ্রেটার দেন হয় দেন এ প্লাস তারপরে এলস। না এলস লেখা দরকার নেই, এটা প্রোগ্রামিং এলস, এটা নর্মালি লিখে গেলে হয়, ঠিক আছে? নর্মালি লিখে গেলেই এগুলা এই গেটিংটা আসবে। মজার ঘটনা হলো, দেখো আমি যদি এখানে এনজিতে যদি আমি 80 করে দেই তাহলে বিতে চেঞ্জ হয়ে যাবে। দেখো আমি দেখাই, এই দুটো একটু খেয়াল করো, এই দুটো একটু খেয়াল করো, আমি একটু কভার করে দিই, এই দুটো একটু খেয়াল করো কি হয়। ধরো আমি এখানে 80 দিলে ও চেঞ্জ হয়ে যাবে, ওই যে এ প্লাস হয়ে গেছে, দেখছো? এই হলো ওটা ব্যাপার। একবার দেখেন স্যার, একবার দেখেন না কত ধরো বড় এখানে কোড। 61 পাইছে, 61 হলো বি গেট, 61 হলো বি গেট। যদি এনজি মানে নাম্বার গেট যদি হয় 80 হলে ও প্লাস পেয়ে যাবে, ওই যে প্লাস চলে আসবে, এ প্লাস পেলে গেট পয়েন্ট আবার চেঞ্জ, এরকম। মানে এটা হলো যে ব্র্যাকেটের কাজ, ইফ দিয়ে করতে হয় আর কি। এই যে এগুলা এগেইনস্টে ফর্মুলা আছে, প্রত্যেকটার এগেইনস্টে ফর্মুলা আছে। এটা ইজি, এটা কোনো ফর্মুলা না, এটা খালি জাস্ট এমনি এরকম আমরা করি। তো জিপিএটা কেমনে আনেন? জিপিএটা ওই যে জিপিএ ওটা টোটাল ফর্মুলা দিতে হয়, টোটাল ফর্মুলা দিয়ে আনতে হয় আর কি। ওকে, তাহলে আমরা এইভাবে আমরা এক্সেল শিটে আমরা চমৎকার ভাবে কি করতে পারি, আমাদের এই যে কোনো ধরনের ক্যালকুলেশন আমরা আনতে পারি, ঠিক আছে? ওই যে এখানে বলছিল না যে আমাদের এখানে অ্যাডভান্টেজ একটা কথা বলছিল, এখানে শুধু খালি রেজাল্ট যে ডিজিটে আসবে না, তা না, লেটার বেসড রেজাল্ট আনা যাবে। দেখো এখানে একটা কথা আছে, লেটার বেসড ডাটা। ধরো 80 পাইছে, 80 পাইলে এ প্লাস হয় না? 80 জি পাইলে এ স্যার। প্লাস হয়, আমি কিন্তু দেখাই দিলাম 80 তে এ প্লাস। তার মানে লেটার বেসড রেজাল্টও কিন্তু এখানে আনা সম্ভব এক্সেলে। এই জন্যই এক্সেলটা এতটা গুরুত্বপূর্ণ। আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি। নামাজের টাইম, তো আমি এখন রেকর্ডিংটা অফ করছি।